হ্যালো বন্ধুরা, আজ আমি একটি তামিল ভাষার হরর মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি যা পেচি নামের একটি লোককাহিনী ভিত্তিক ডাইনির উপর ভিত্তি করে তৈরি। এটি একটি বাস্তব গল্প বা বাস্তব গল্প দ্বারা অনুপ্রাণিত বলা যেতে পারে। মুভিটি বেশ আকর্ষণীয় এবং এই বছরের সর্বোচ্চ রেটেড তামিল হরর মুভি। চলুন আর দেরি না করে মুভির গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যারা অরণ মানাই কাদু, কলিমালাই, তামিলনাড়ুর জঙ্গলে ক্যাম্প ফায়ার করে উপভোগ করছে। ছেলেটির নাম রাম, যে কাঠ সংগ্রহ করতে কিছুটা দূরে চলে যায়। পথে সে একটি ত্রিশূল দেখতে পায় যা বেশ অদ্ভুত ছিল। সে সেটিকে সরিয়ে একটি ছোট কুঠার দিয়ে একটি গাছের ডাল কাটতে শুরু করে যাতে সে আগুন জ্বালাতে পারে। ডালটি কাটার সময় সে একটি লোহার পেরেক দেখতে পায় এবং হঠাৎ একটি জোরালো ধাক্কা খায়, ফলে সে পিছনে পড়ে যায়। তখন সে লক্ষ্য করে যে গাছের ভিতর থেকে কিছু বের হচ্ছে। আসলে সেটি একটি কালো পুতুল ছিল যা দেখতে খুব ভয়ানক ছিল। সে যখন সেটিকে হাতে নেয় তখনই একটি আত্মা তার সামনে আসে। ফলে ভয়ে সে চিৎকার করে ওঠে। কিন্তু তার গলা আটকে গিয়েছিল, বা বলা যেতে পারে যে আত্মা তার গলা চেপে ধরেছিল, এবং পরের মুহূর্তেই সে তার উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়। এখন আপনি ভাবছেন যে রামের গার্লফ্রেন্ড সেখানে কেন আসেনি, কারণ সে তার কানে হেডফোন লাগিয়ে রাখে। কিন্তু যখন সে লক্ষ্য করে যে রাম অনেকক্ষণ ধরে অনুপস্থিত, তখন সে সেখানে যায় এবং যখন সে সেই পুতুলটি হাতে নেয় তখন সেই আত্মা তাকেও শেষ করে দেয়। আমরা তার চিৎকারের শব্দ শুনতে পাই, যা থেকে স্পষ্ট হয় যে পুতুলটির উপর কোনো কালো জাদু বা কোনো আত্মা যুক্ত ছিল যা মুক্তি পেয়েছিল। ঘটনার কয়েক মাস কেটে যায় এবং আমরা পাঁচজন বন্ধুর একটি দলকে দেখি, যাদের নাম চরণ, মিনা, জেরি, সেতু এবং চারু। চরণ এবং মিনা একটি দম্পতি ছিল এবং তারা সবাই প্রথম সেই জঙ্গলে ট্র্যাকিং করার পরিকল্পনা করে। যদিও এই জঙ্গলে ট্র্যাকিং করা অনুমোদিত ছিল না, অর্থাৎ প্রথম দম্পতিও এখানে অবৈধভাবে এসেছিল। এটি আগে একটি সরকারি কফি প্ল্যান্টেশন ছিল, কিন্তু কোনো কারণে এটি নিষিদ্ধ করা হয়েছে। তাই চরণ অশোক নামে একজনের সাথে যোগাযোগ করে, যিনি তার সংযোগের মাধ্যমে তার অধীনে কাজ করা মাডি নামের একজনকে চরণ এবং তার দলকে জঙ্গলে ট্র্যাকিং করার দায়িত্ব দিয়েছিলেন। মাডি সে বন বিভাগের সেই জঙ্গলের রক্ষক ছিল এবং পাশাপাশি সে পার্ট টাইম গাইডও ছিল। তাই সে তাদের গাইডও হয়ে যায়। পরের দিন সকালে সব বন্ধুরা মিলে ট্র্যাকিংয়ের জন্য বেরিয়ে পড়ে এবং মাডিও তাদের সাথে গাড়িতে ছিল। যখন তাদের গাড়ি মাডির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন মাডির মেয়ে গাড়ি থামিয়ে তার বাবার গলায় একটি তাবিজ পরিয়ে দেয় এবং বলে, বাবা, এই তাবিজটি কখনো খুলবেন না। সে সবসময় এই তাবিজটি পরে যেত, কিন্তু আজ ভুলে গিয়েছিল। কিন্তু ধন্যবাদ, তার মেয়ে তাকে এই তাবিজটি দিয়েছিল যা খুবই বিশেষ ছিল। এখন তারা জঙ্গলের কাছে পৌঁছায়, কিন্তু এখান থেকে গাড়ি আর এগোতে পারে না কারণ সেখানে একটি চেকপোস্ট ছিল, যার কারণে তাদের গাড়ি সেখানেই রেখে যেতে হয়। তখন আমরা মাডির এক বন্ধুকে দেখতে পাই, যে তার গ্রামেরই ছিল, তাই সে গাড়িতে বসে গাড়ির দেখাশোনা করতে থাকে। কিছু দূর হাঁটার পর যখন জঙ্গল শুরু হয়, তখন মাডি সবাইকে বলে যে যদি কাউকে ফোন করে কিছু বলতে হয়, তাহলে এখনই বলে নিন, কারণ এখান থেকে সিগন্যাল পাওয়া যাবে না। মিনা তাকে জিজ্ঞাসা করে, যদি আমরা কোনো সমস্যায় পড়ি তখন কি হবে? তোমার কাছে কোনো ওয়াকিটকি নেই? মাডি জবাব দেয়, আমাদের ডিপার্টমেন্ট থেকে এমন কিছু দেওয়া হয়নি। আর যদি তোমরা আমার কথা মেনে চলো তাহলে কোনো সমস্যায় পড়বে না। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জায়গায় পৌঁছায় যেখানে পানি প্রবাহিত হচ্ছিল। মিনা এবং চারু সেখানে গিয়ে উপভোগ করতে থাকে এবং অনেক শব্দ করে। মাডি তাদের দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে বলে, কারণ সেখানে বন্য প্রাণী আসতে পারে এবং এত শব্দ করা ঠিক নয়। তারা বাইরে আসে, কিন্তু মিনা মাডির উপর ভিতরে ভিতরে রাগ করছিল। কিছুক্ষণ পর তারা একটি জায়গায় পৌঁছায় যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া বোর্ড লাগানো থাকে এবং সেখানে অনেক ঘণ্টা বাঁধা ছিল। সেতু সেই ঘণ্টাগুলোতে হাত দেয় এবং সবাই তার কথা মেনে অন্য পথে যেতে শুরু করে। এই সময় চারু একটি জায়গা থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে সেই শব্দের পেছনে অন্য পথে যেতে শুরু করে, যা একটি খাদে গিয়ে শেষ হয়। এভাবে সে সেই খাদে পড়ে যায়, যেখানে পরের মুহূর্তে তার মনে হয় যেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। কিন্তু কিছু ঘটার আগেই মাডি পিছন থেকে এসে চারুকে ধরে ফেলে। চারু ভাবতে থাকে, যেহেতু সেখানে কেউ ছিল না, তখন কে তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছিল। তবে সে দ্রুতই এই ঘটনা ভুলে যায় যখন তার বন্ধুরা তার সাথে মজা করতে শুরু করে। চরণ এবং মিনা একসাথে বসেছিল এবং জেরি হঠাৎ এসে তাদের ছবি তুলতে শুরু করে। এটা দেখে তারা দুজনেই উঠে পালিয়ে যায় এবং একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। প্রথমে জেরি বুঝতে পারে না যে সবাই গাছের পিছনে লুকিয়ে আছে, কিন্তু পরে সে মিনাকে একটি গাছের কাছে দেখে এবং তাকে বলে, তুমি এখানে দাঁড়াও, এখান থেকে তোমার ভালো ছবি আসবে। জেরি এতটুকু বলতেই গাছের কাছ থেকে একটি ডাইনি বেরিয়ে আসে, যা হঠাৎ দেখে সে চমকে যায়।
তখনই কেউ নিচ থেকে জেরির পা টেনে ধরে, যার ফলে সে তার জায়গায় পড়ে যায় এবং এতে সে খুব ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই যে তার পায়ে কারো আঙুলের দাগও পড়ে গেছে, অর্থাৎ যা কিছু তার সাথে ঘটেছে তা একদম সত্যি ছিল। জেরির এই অবস্থা দেখে সবাই সামনে এসে তার উপর হাসতে শুরু করে, কিন্তু সে তাদের বোঝানোর চেষ্টা করে যে এখানে কেউ আছে। এই নিয়ে সে এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে তার ট্র্যাক বাতিল করে সেখান থেকে চলে যাওয়ার কথা বলতে শুরু করে। যখন সেতু এই কথা শোনে, তখন সে রেগে গিয়ে বলে, তুমি তো একটা ভীতু, চলে যাও এখান থেকে। তখন চারু সেতুর সাথে একমত হয়, যার ফলে জেরি রেগে গিয়ে বলে, যদি তোমাদের সাহস থাকে তাহলে তোমরা দুজন জঙ্গলের ভিতরে গিয়ে দেখাও এবং যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া বোর্ড লাগানো আছে সেখানে থেকে ফিরে আসো। মাডিও এই সব কথা শুনছিল, কিন্তু তখন তার কথা কেউ শোনেনি। এরপর সেতু এবং চারু জেরির চ্যালেঞ্জকে সিরিয়াসলি নিয়ে একটি বড় লাল ফিতা নিয়ে জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। তারা যেখানে যাচ্ছিল সেখানে সেই ফিতা বেঁধে রাখছিল যাতে পথ হারিয়ে না যায়। এরপর তারা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে চলে যায় এবং কিছু দূরেই একটি পুরানো বাড়ি দেখতে পায়। আমরা দর্শক হিসেবে লক্ষ্য করি যে কেউ তাদের উপর নজর রাখছিল। তারপর তারা সেই বাড়ির ভিতরে যায়, যেখানে তারা সেই অভিশপ্ত পুতুলটি খুঁজে পায় যা শুরুতে দেখা গিয়েছিল। চারু সেই পুতুলটি হাতে নিয়ে সেলফি তোলে। মাডি এটা দেখে বলে, আমাদের এখানে আসা উচিত হয়নি, এটি বিপজ্জনক জায়গা। এখানে একটি আত্মা থাকে বলে শোনা যায়। এই কথা শুনে মিনার রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়। সে মাডিকে বলে, তুমি কি আমাদের বাচ্চা মনে করেছ? তুমি আমাদের সব জায়গায় যেতে নিষেধ করছ কেন? বাকিরাও মিনার কথায় একমত হয়, কিন্তু মাডি বারবার বলার পরও তারা শুনেনি। এটি শুরু হয় যখন সে তার পিছনে সেই একই ডাইনি দেখতে পায় যাকে আমরা আগেও দেখেছি। তাকে দেখে সে খুব ভয় পায় এবং তারপর সে তাকে বাইরে দেখতে পায়, যা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে একবারে দুটি জায়গায় থাকতে পারে। সে সেতুকে জানায় যে সেখানে একটি ডাইনি আছে, কিন্তু সেতু কিছুই দেখতে পায় না। অন্যদিকে চরণ এবং মারি তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তাদের খুঁজতে বের হয়। পথে তারা চারুকে আহত অবস্থায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু যখন তারা তার কাছে গিয়ে সাহায্য করতে চায়, তখন চারু জোরে হাসতে শুরু করে এবং সেতুর সামনে এসে হাসতে থাকে। এতে তারা বুঝতে পারে যে এটি একটি প্র্যাঙ্ক ছিল এবং এতে তারা খুব রেগে যায়। মাডি রেগে গিয়ে বেশ ক্যাম্পে ফিরে আসে এবং চরণও তার পিছনে আসে। তখন তারা লক্ষ্য করে যে সেতু এবং চারু ইতিমধ্যেই বেশ ক্যাম্পে ছিল এবং চারু ভয়ে কাঁপছিল। এতে তাদের মনে প্রশ্ন জাগে, তাহলে তারা কারা ছিল যারা প্র্যাঙ্ক করেছিল? পিছনে ফিরে তারা দেখে যে চারু এবং সেতু, যারা ডাইনির অধীনে ছিল, শয়তানি হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে এবং পরের মুহূর্তেই তারা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ ডাইনি তাদের সাথে খেলা করছিল। মাডি এটি লক্ষ্য করে এবং সবাইকে জানায় যে ডাইনি ফিরে এসেছে। ডাইনির নাম ছিল পেচি। এরপর সে পেচির গল্প বলতে শুরু করে। পেচি তাদের গ্রামের একজন মহিলা ছিল, যিনি কেরালা থেকে কালো জাদু শিখেছিলেন এবং তার অনুসারীদের সাথে জঙ্গলে কালো জাদু করতেন। এর ফলে ধীরে ধীরে গ্রামের অনেক লোক মারা যেতে শুরু করে এবং অনেকে নিখোঁজ হয়ে যায়। লোকেরা শীঘ্রই বুঝতে পারে যে এর পিছনে পেচি রয়েছে এবং তাকে থামানোর জন্য এগিয়ে যায়। কিন্তু সে এত শক্তিশালী ছিল যে সে তার শক্তি দিয়ে অনেক লোককে মেরে ফেলে। গ্রামবাসীরা এটি একটি সাধুকে জানালে তিনি বলেন যে সে শয়তানের পূজা করে এবং একটি রিচুয়াল করছে যেখানে মানুষের বলি দেওয়া হয় এবং এতে সে অমর হতে পারবে। পেচিকে মারা যায় না, কিন্তু তাকে বন্দী করা যায়। সাধুর পরামর্শে গ্রামবাসীরা আবার পেচির উপর আক্রমণ করে। তার শরীর ধ্বংস হয়ে যায়, কিন্তু তার আত্মাকে একটি ভয়ানক পুতুলের মধ্যে বন্দী করে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সেই পুতুলটি সেই ছেলেটি গাছ থেকে ফেলে দিয়েছিল এবং পেচি মুক্ত হয়ে যায়। তারা পেচির শরীর কাছাকাছি কবর দেয়, যার ফলে পেচি জঙ্গলের বাইরে কিছু করতে পারে না। তার একটি নির্দিষ্ট এলাকা ছিল এবং তাই সেখানে একটি নিষিদ্ধ এলাকা বোর্ড লাগানো ছিল। এটি করা হয়েছিল যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। ঘণ্টাগুলি সম্ভবত পেচির শক্তি থামানোর জন্য ছিল, কিন্তু সেগুলি ভেঙে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, এখানে যে কফি প্ল্যান্টেশন ছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আপনি বুঝতে পেরেছেন যে রাম এবং তার বান্ধবীর সাথে কি ঘটেছিল। পেচি তাদের মেরেছিল, কিন্তু এখন তারা অনেক ভিতরে চলে এসেছিল এবং চারু এবং সেতু পেচির বাড়ির ভিতরে চলে গিয়েছিল। এই গল্প শুনে সবাই ভয় পায় এবং তখনই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই তাদের জিনিসপত্র প্যাক করছিল, তখন জেরি লক্ষ্য করে যে তার ক্যামেরা হারিয়ে গেছে। তাই সে ক্যামেরা খুঁজতে জঙ্গলে যায়, কারণ এটি তার জন্য খুব মূল্যবান ছিল। মারি তাকে হাজারবার থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। এরপর মারি তার পিছনে যায় এবং কিছু দূরত্বে গিয়ে জেরি তার ক্যামেরা খুঁজে পায়।
ক্যামেরা নিয়ে সে ফিরে আসতে শুরু করে, কিন্তু তখন সে তার পিছনে দুটি মারিকে দেখে। একটি তার কাছে ছিল এবং একটি দূরে ছিল। দেখে মনে হয়েছিল যে তার কাছে থাকা মারি একটি ছিল না, তাই সে তাকে ধাক্কা দিয়ে দূরে চলে যায়। কিন্তু সে আসল মারি ছিল যাকে সে ধাক্কা দিয়েছিল এবং দূরে থাকা পেঁচি ছলনা ছিল। এরপর সে ভয়ে দৌড়ে সেই বাড়ির ভিতরে চলে যায়, যেখানে পেঁচি এসে তাকে মেরে ফেলে। মারি, যে জেরির সাথে গিয়েছিল, একাই ফিরে আসে। সেতু এবং মিনা মনে করে যে মারি জেরিকে মেরেছে এবং সবকিছু মারি করছে। তারা পেঁচির বিষয়ে বিশ্বাস করে না। সেতু রেগে গিয়ে মারিকে মারতে শুরু করে। অন্যদিকে চারু কোথাও চলে যায়। তাকে খুঁজতে চরণ এবং মিনা তার পিছনে যায়। তারা চারুকে একটি স্থানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবং হঠাৎ পেঁচি এসে তাকে ধরে নিয়ে যায়। এটি এত দ্রুত ঘটেছিল যে তারা ঠিকমতো দেখতে পায়নি। চারুর মৃত্যুর কথা জানতে পেরে সেতু এবং মারি জঙ্গল থেকে পালাতে শুরু করে। তাদের পিছনে মিনা এবং চরণও দৌড়ায়। মারি অনেক দূর দৌড়ায় এবং তার জায়গায় একটি ছলনা মারি হয়ে তাদের পেঁচির বাড়ির কাছে নিয়ে যায়। সেতু এটি বুঝতে পারে এবং চরণ এবং মিনাকে থামায়। অন্যদিকে আমরা আসল মারিকে দেখি, যাকে পেঁচি আক্রমণ করতে আসে, কিন্তু কোনো কারণে মাঝপথে থেমে যায় এবং অদৃশ্য হয়ে যায়। এতে মারি বেঁচে যায়। এটি কিভাবে ঘটেছিল? মারি যে তাবিজ পড়েছিল, যা তার মেয়ে তাকে দিয়েছিল, সেই কারণে পেঁচি তাকে মারতে পারেনি। এরপর আমরা লক্ষ্য করি যে মিনা হারিয়ে গেছে। চরণ এবং সেতু তাকে খুঁজতে শুরু করে এবং তাকে পেঁচির বাড়িতে দেখতে পায়। সেতু সেখানে থেকে পালিয়ে যায় এবং চরণ মিনাকে নিতে যায়। তখন আমরা সেতুকে দেখি, যে পালানোর সময় আহত জেরিকে দেখতে পায়। সে তাকে সাহায্য করতে যায়, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে এটি আসলে পেঁচি। পরের মুহূর্তেই পেঁচি তাকে হত্যা করে। চরণ এবং মিনা পেঁচির বাড়ি থেকে দূরে চলে যাচ্ছিল, তখন মারি তাদের সামনে আসে এবং বলে যে আমাদের জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, তবেই আমরা পেঁচি থেকে বাঁচতে পারব। মিনা চরণকে বলে যে তার কথা বিশ্বাস না করতে, কারণ সে ছলনা হতে পারে। মারি বলে যে সে ছলনা নয় এবং তার প্রমাণ হল এই তাবিজ, যা সাধুজি তার পূর্বপুরুষদের দিয়েছিলেন। এই তাবিজের কারণে তার পূর্বপুরুষরা পেঁচির শরীর ধ্বংস করতে পেরেছিলেন, কারণ পেঁচি খুব শক্তিশালী ছিল এবং তাকে হত্যা করা অসম্ভব ছিল। এই তাবিজের কারণে তার শক্তির উপর তেমন প্রভাব পড়ে না। তবুও মিনা তার কথা বিশ্বাস করে না, কিন্তু চরণের কথায় সে রাজি হয়। এরপর তারা একে অপরের হাত ধরে মারির হাত ধরে, যাতে তাবিজ তাদেরও রক্ষা করতে পারে। তারা জঙ্গলের নিষিদ্ধ এলাকা থেকে বাইরে পালাতে শুরু করে। যখন তারা সেই এলাকার বাইরে আসতে চলেছিল, তখন মিনার হাত ছুটে যায় এবং পেঁচি তাকে নিয়ে চলে যায়। চরণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মিনাকে খুঁজতে ফিরে যায়। মারি তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে শোনে না এবং আবার নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। সে শীঘ্রই বুঝতে পারে যে তার সিদ্ধান্ত ভুল ছিল, কারণ ভিতরে মিনাকে খুঁজে পায় না এবং তার বন্ধুদের ভয়ানক ছলনা তাকে ভয় দেখাচ্ছিল। পেঁচি তাকে হত্যা করতে আসে, কিন্তু তার কাছে আসতেই হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং চরণ বেঁচে যায়। তখন চরণ তার হাতে মারির তাবিজ দেখতে পায়, যা তার হাতে এসেছিল যখন মারি তাকে থামানোর চেষ্টা করছিল। চরণ আবার জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করে। পথে সে মারির মৃতদেহ দেখতে পায়, যাকে পেঁচি হত্যা করে, কারণ তার কাছে তাবিজ ছিল না। কিন্তু একটি অদ্ভুত বিষয় হল, পেঁচি নিষিদ্ধ এলাকার বাইরে আসতে পারে না, তাহলে সে তাকে বাইরে এসে হত্যা করল কিভাবে? যাই হোক, চরণ জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং মারির সেই বন্ধুর গাড়ি দেখতে পায়। যখন সে গাড়ি থামায়, তখন শোকিংলি মিনাও ভিতরে ছিল। কিন্তু তখন সেই লোক চরণকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, যা এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। যখন চরণের চোখ খোলে, তখন সে নিজেকে পেঁচির বাড়িতে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার সামনে সেই লোক এবং মিনা দাঁড়িয়েছিল। এখন এই মুভির আসল রহস্য উন্মোচিত হয়। আমরা জানতে পারি যে মিনা কেন এত কিছুতে শকট হচ্ছিল না বা বারবার মারির উপর রাগ করছিল। আসলে মিনা পেঁচির বংশধর এবং তার উত্তরাধিকারী হতে চলেছে। সে একই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করবে। মুভির শুরুতে যে ছেলেটির কারণে পেঁচি মুক্ত হয়েছিল, এটি মিনার দাদি জানতেন, কারণ তিনি সম্ভবত সেই কাল্টের সাথে যুক্ত ছিলেন। তিনি মিনাকে 13 জনের বলির কথা বলেছিলেন, কারণ পেঁচি যা চায় তা পেতে তাদের এখনও 13 জনকে শয়তানের কাছে বলি দিতে হবে। শেষ হওয়ার আগে মাত্র 13টি বলি বাকি ছিল, যেমনটি সেই সাধু বলেছিলেন যে যদি পেঁচি আরও বেশি লোকের বলি দেয় তবে সে অমর হয়ে যাবে। এখন দেখুন, এই 13টির মধ্যে 2টি লোক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, অর্থাৎ রাম এবং তার বান্ধবী, অর্থাৎ সেই শুরুতে থাকা দম্পতি। এখন এখানে বলির জন্য মাত্র 11টি বাকি ছিল। এখন বোঝা যায় যে পেঁচির এলাকায় কেউই স্বেচ্ছায় যাবে না। সরকার এবং অন্য সবাই সেখানে একটি নিষিদ্ধ এলাকার বোর্ড লাগিয়েছিল।
রাম এবং তার বান্ধবী বোকা ছিল যারা সেখানে চলে গিয়েছিল। হতে পারে তারা এই কথাগুলিতে বিশ্বাস করত না বা এটি আরও বেশি বিপজ্জনক নাও হতে পারে। এখন মিনার দাদি মিনাকে এই কাজটি দিয়েছিলেন যে তাকে পেচির কাছে লোকদের নিয়ে যেতে হবে। তাই মিনা চরণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে, তার সাথে সম্পর্কের ভান করে এবং তার বন্ধুদের সাথে সে যুক্ত হয় এবং তারপর খুব চালাকির সাথে তাদের এই ট্র্যাকিংয়ের জন্য রাজি করিয়েছিল। আমরা জানি যে আপনি কাউকে উস্কে দেবেন, আগ্রহী করবেন, তখন মানুষ সেখানে চ্যালেঞ্জ হিসেবে চলে যায়। এখানে একই জিনিস ঘটেছিল। সবচেয়ে বড় কথা হল, যেমনটি আমি আপনাদের বলেছিলাম, পেচির শক্তি সেই নিষিদ্ধ এলাকা পর্যন্ত ছিল, কিন্তু মারিকে তার বাইরে মারা হয়েছিল। তাই মারিকে পেচি নয়, বরং মিনা নিজেই ছুরির সাহায্যে হত্যা করেছিল। এবং এটাই কারণ ছিল যে মিনা মারিকে পছন্দ করত না, কারণ সে তাদের বিপজ্জনক জায়গা থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু মিনার উদ্দেশ্য ছিল যে তারা সেই জায়গায় যাক। এছাড়াও মিনা অনেকবার বিপদে পড়েছিল, কিন্তু একবারও পেচি তাকে শেষ করেনি। এবং এর মধ্যে মারির বন্ধু মিনাকে সাহায্য করছিল, যে আসলে তার বন্ধু ছিল না, বরং তার বন্ধু হওয়ার ভান করছিল। অর্থাৎ সে পেচির অনুসারী ছিল এবং সে মিনার দাদিকে মিনার সাথে শুরু থেকেই জানত। এখন সত্য প্রকাশের পর মিনা এবং সেই লোকটি চরণকে সেই বাড়িতে বেঁধে রেখে চলে যায়, যা পরে পেচি তার সামনে আসে এবং চরণের চিৎকারের সাথে তারও শেষ হয়ে যায়। এখন মুভির শেষ দৃশ্যে আমাদের বলা হয় যে ১৩টি বলির মধ্যে ৭টি ইতিমধ্যেই হয়েছে এবং এখনও ৬টি বাকি আছে। অর্থাৎ এই মুভির সিক্যুয়েল আসা একেবারে সম্ভব এবং আসবেও, কারণ এটি একটি বড় হিট হয়েছে। এবং এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে সেখানে একটি নতুন ট্র্যাকিং গ্রুপ আসে যারা আগের ট্র্যাকিং গ্রুপকে খুঁজতে এসেছিল। যার ফলে আমার মনে হয় পেচি তার বাকি বলিগুলিও পেয়ে যাবে, বা হতে পারে মিনা নিজেই তাদের নিয়ে এসেছে। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে খবর পৌঁছে যায়। বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।